কালো তখন ঘড়িতে রাত 9:15 বাজে। টিকিট কাউন্টারে বসে থাকা লোকটাকে বিমল জিজ্ঞাসা করলো, আচ্ছা, দিল্লি যাবার ট্রেনটা কি চলে গেছে? লোকটা বলল, হ্যাঁ, এই মিনিট 5 আগেই গেছে। বিমল একটু নিচু স্বরে জবাব দিল, চলে গেছে? তা দিল্লি যাবার আর অন্য কোনো ট্রেন নেই? লোকটা একটু চুপ করে থেকে জবাব দিল, হ্যাঁ, একটা লাস্ট ট্রেন আছে রাত 10:30 নাগাদ। আপনার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আপনি লাস্ট ট্রেনে যেতেই পারেন, তবে সাবধান, অনেক সময় লাস্ট ট্রেনে জার্নির অভিজ্ঞতা খুব একটা ভালো হয় না। বিমল বলল, না না, আমার কোনো অসুবিধা নেই, আমি লাস্ট ট্রেনেই যাব। তাছাড়া আমার লাস্ট ট্রেনে জার্নির অভিজ্ঞতা আছে, আমি অনেকবার লাস্ট ট্রেনে জার্নি করেছি। লোকটা বলল, তাহলে ভালো, বেস্ট অফ লাক, আপনার যাত্রা শুভ হোক। বিমল বলল, ধন্যবাদ। লোকটা বলল, আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করুন, ট্রেন এলে আপনাকে জানানো হবে। বিমল বলল, ঠিক আছে। টিকিট কাউন্টারের লাগোয়া ওয়েটিং রুম। বিমল বাইরে থেকে দেখলো ওয়েটিং রুমটা পুরো ফাঁকা। বিমল ওয়েটিং রুমের বড় কাচের দরজা ঠেলে ভিতরে ঢুকলো। ওয়েটিং রুমে বসার জন্য 5-6টা সোফা রাখা ছিল। তার মধ্যে একটা সোফা নির্বাচন করে বিমল তাতে বসলো এবং কাঁধ থেকে ব্যাগটা খুলে সোফার ওপর রাখলো। তারপরে একটু বিশ্রাম নিয়ে ব্যাগ থেকে একটা ম্যাগাজিন বার করে বিমল পড়তে লাগলো। কিন্তু সময় যেন কিছুতেই কাটতে চায় না। বিমলের কাছে প্রত্যেকটা সেকেন্ড যেন একটা ঘন্টা বলে মনে হতে লাগলো। বিমলের একটা সময় পর একঘেয়েমি লাগতে শুরু করলো। ম্যাগাজিনটাকে সোফার ওপর রেখে বিমল ওয়েটিং রুমের ভিতরে পায়চারি করতে লাগলো। এমন সময় ওয়েটিং রুমের কাচের দরজা ঠেলে জামা প্যান্ট পরা একজন বছর 40-এর ভদ্রলোক ওয়েটিং রুমের ভিতরে প্রবেশ করলো। লোকটার হাতে একটা কালো রঙের ব্যাগ ছিল। লোকটা ঠিক বিমলের সামনে রাখা সোফাতে বসলো এবং পকেটে রাখা সিগারেটের বক্স থেকে একটা সিগারেট বার করে ধরালো। বিমল আগের মতো আবার সোফাতে গিয়ে বসলো এবং চোখের সামনে আবার ম্যাগাজিনটাকে মেলে দিল। ম্যাগাজিন পড়তে পড়তে বিমল লোকটার দিকে একবার তাকালো। বিমল দেখলো লোকটা ওর দিকেই তাকিয়ে রয়েছে। বিমলের মনে হলো হয়তো লোকটা ওর সঙ্গে কথা বলতে চায়, কিন্তু ওকে চুপচাপ দেখে লোকটা হয়তো ওর সাথে কথা বলার সাহস পাচ্ছে না। ওয়েটিং রুমের ভিতর বেশ কয়েক মিনিট নিস্তব্ধতা বিরাজ করলো। তারপর ওয়েটিং রুমে নিস্তব্ধতা ভঙ্গ করে বিমল লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যাবেন? লোকটা শটান জবাব দিল, দিল্লি। ওখানে আমার ছেলে থাকে। এখানে আমি এক বেসরকারি ব্যাংকে চাকরি করতাম, সবে মাত্র 4 দিন হলো রিটায়ার হয়েছি, তাই আর এখানে থাকবো না, ছেলের কাছে যাচ্ছি। আর আপনি? বিমল উত্তর দিল, আমিও আপনারই মতো দিল্লি যাব। লোকটা একটু মুচকি হেসে বলল, তাহলে আপনার আর আমার গন্তব্যস্থল একই। বিমল বলল, তারপর বিমল লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনার বাড়িতে কে কে আছে? লোকটা বলল, বাড়িতে ছেলে, বৌমা, একটা নাতি আর একটা নাতনি। বিমল বলল, আর আপনার স্ত্রী? লোকটা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আমার স্ত্রী বছর 4 হলো ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। বিমল বলল, ওহ, আই এম সরি, প্লিজ কিছু মনে করবেন না। লোকটা বলল, না না, ঠিক আছে, আপনি জানতেন না তাই জিজ্ঞাসা করেছেন, তা যাককে, আপনি বলুন আপনার বাড়িতে কে কে আছে? বিমল বলল, আমার বাড়িতে আমি, আমার স্ত্রী, আমার 5 বছরের একটা ছেলে আর 3 বছরের একটা মেয়ে আছে। লোকটা বলল, খুব ভালো। বিমল লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনার নামটা কি আমি জানতে পারি? লোকটা একটু হেসে বলল, নিশ্চয়, আমার নাম রথিকান্ত দাস। আপনার? বিমল বলল, আমার নাম বিমল হালদার। এইভাবে কথা বলতে বলতে খুব কম সময়ের মধ্যে ওদের দুজনকার বেশ জানাশোনা হয়ে গেল। বিমল বলল, না, আমি ওই সব ভূত ফুতে বিশ্বাস করি না। সে হঠাৎ করে বলল, আপনি ভূতে বিশ্বাস করেন? বিমল বলল, না, আমি ওসব ভূতে ফুতে বিশ্বাস করি না, ভূত বলে কিছু নেই। লোকটা বেশ কিছুক্ষণ চুপ করে গম্ভীর গলায় বলল, আর ভূত যদি আপনার সঙ্গেই থাকে তাহলে তো আপনি বিশ্বাস করবেন। বিমল অবাক হয়ে বলল, মানে? এই বলে লোকটা নিজের মুখে অপর থেকে বইটা সরিয়ে নিল।
লোকটার মুখটা দেখে বিমলের চোখ দুটো বিস্তারিত হয়ে গেল। লোকটার সারা মুখে রক্ত লেগে রয়েছে। থুতনির একটা দিক কোনো ভারী জিনিসে আঘাত লাগার ফলে থেতলে গেছে। লোকটার সমস্ত কাপড় জামাতে রক্ত লেগে গেছে। এই ভয়ানক দৃশ্য দেখার পর বিমলের গলা যেন শুকিয়ে গিয়েছে। বিমল অনেক চেষ্টা করার পর ওর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। বিমল একটু দেরি না করে ওর সিট থেকে উঠে সামনের অন্ধকার কামরার দিকে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে বিমল একটা ভারী জিনিসের সঙ্গে হোঁচট খেয়ে ট্রেনের কামরার অ্যালুমিনিয়ামের মেঝের ওপর সজোরে মুখ থুবড়ে পড়ল। বিমলের থুতনি ফেটে রক্ত বেরোতে লাগলো। বিমল পকেট থেকে রুমালটা বার করে থুতনির ওপর চেপে ধরল। পকেট থেকে ফোনটা বার করে ফোনে টর্চটা অন করে পায়ের কাছে মারতে বিমলের গা শিউরে ওঠে। ওর পায়ের কাছে পড়ে আছে একটা পচা গলা আধ খাওয়া লাশ। বিমল সঙ্গে সঙ্গে 2-3 পা পিছিয়ে গেল। লাশটার মুখে ওপর টর্চ আলোতে পড়তে বিমল আটকে উঠল। লাশটার মুখের ওপর টর্চের আলো পড়তে বিমল আটকে উঠল। লাশটা বিমলের খুবই চেনা। বিমল ভয়ে তোতলাতে তোতলাতে বলল, এ তো সেই টিকিট কাউন্টারে বসে থাকা লোকটা। তার মানে? বিমল লাশটার মুখের দিকে বেশ কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর কোনো রকমে নিজেকে সামলে নিয়ে যখন বিমল সামনের দিকে তাকালো, বিমল সামনে যা দেখলো তাতে ওর হুঁশ উড়ে গেল। এতক্ষণ ট্রেনের সেই কামরাগুলো বিমল খালি দেখছিল। এখন সেই কামরাগুলোতে অনেকটা কুকুরের মতো দেখতে দানবাকার হিংস্র জন্তু রয়েছে। তারা প্রত্যেকে বিমলের দিকে একটা হিংস্র চাউনিতে তাকিয়ে রয়েছে এবং থেকে থেকে বিমলের উদ্দেশ্যে গর্জে উঠছে। বিমল দেখল ওর থেকে কিছুটা দূরে সরে লোকটা দাঁড়িয়ে রয়েছে। বিমল হাত জোর করে লোকটাকে বলল, প্লিজ আমায় ছেড়ে দিন, আমাকে মারবেন না। লোকটা একটু হেয়ালি করে জবাব দিল, অনেক দিন পর একটা শিকার ধরেছি, এত সহজে কি ছেড়ে দিই বলুন? বিমল আবার আগের মতো হাত জোর করে লোকটাকে বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। লোকটার মুখে এবার একটা পৈশাচিক হাসি ফুটে উঠল। আর ঠিক তখনই সেই কুকুরের মতো দেখতে দানবাকার হিংস্র জন্তুগুলো বিমলের দিকে ছুটে আসতে লাগলো। বিমল কি করবে ভেবে পাচ্ছিল না। ভয়ে তো বিমলের হাত পা থরথর করে কাঁপতে লাগলো। দেখতে দেখতে কুকুরের মতো সেই দানবাকার হিংস্র জন্তুগুলো বিমলের ওপর ঝাঁপিয়ে পড়ল। জন্তুগুলো তাদের ধারালো দাঁত দিয়ে বিমলের শরীর কামড় বসাতে লাগলো এবং বিমলের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। বিমল নিজেকে হিংস্র জন্তুগুলোর আক্রোশ থেকে বাঁচানোর অনেক চেষ্টা করলো, কিন্তু বিমলের সকল চেষ্টায় ব্যর্থ হলো। এতগুলো হিংস্র জন্তুর কাছে বিমল নিজেকে অসহায় বলে মনে করতে লাগলো। বিমল যন্ত্রণায় চিৎকার করে উঠল, কিন্তু এখানে বিমলের চিৎকার শোনার কেউ নেই। ট্রেনের হুইসেলের শব্দে বিমলের চিৎকার যেন মিলিয়ে গেল।